সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা গুণগত রসায়নের সম্ভবত ৪র্থ নাম্বার ক্লাস, রাইট? আচ্ছা, এবার একটু খেয়াল করো, সবাই মনোযোগ সহকারে খেয়াল করবো। সেটা হচ্ছে গত ক্লাসে আমরা বোর মডেলের স্বীকার্য পড়েছিলাম, মনে আছে তো? কি পড়েছিলাম বলো? বোর মডেলের স্বীকার্য। তাহলে বোর মডেলের স্বীকার্য কী ছিল বলো তো? কেউ কি বলতে পারবা? বলো, বোর মডেলের স্বীকার্যগুলো কী কী বলো? বোর মডেলের স্বীকার্য, দেখো মডেলের স্বীকার্য, মডেলের স্বীকার্য। তাহলে প্রথমে ছিল 1 নাম্বার, কি ছিল বলো? সুনির্দিষ্ট কক্ষপথ। সুনির্দিষ্ট কক্ষপথ না, হ্যাঁ একটু জাস্ট ওভারভিউ দিচ্ছি আর কি, বুঝো নাই? ওভারভিউ দিচ্ছি। সুনির্দিষ্ট কক্ষপথ 1 নাম্বার, কক্ষপথের ধারণা 1 নাম্বার। 2 নাম্বার কি ছিল বলো তো? 2 নাম্বার হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ, কি ভরবেগ আমার বলো তো? কৌণিক ভরবেগ। ভরবেগের সূত্রটা কি ছিল বলো তো? এমবিআর সমান কি বলো? এমবিআর ইজ ইকুয়াল টু NH/2π। আর বলো এমবিআর সমান কি ছিল? এমভিআর, যে এমবিআর ইজ ইকুয়াল টু NH কি বলো 2π ছিল, এটা ছিল। থার্ড যেটা ছিল সেটা হচ্ছে এম এর মানটা জানা ছিল, এইচ এর মানটা জানা আছে, জানো তো? কত এইচ এর মানটা কত মুখস্থ আছে? 6.626 ইন্টু 10 ইনভার্স কত বলো? 34 জুল সেকেন্ড। অথবা কি বলো? অথবা কার মান বলো? 6.626 ইন্টু 10 ইনভার্স 27 আর্ক সেকেন্ড। কি সেকেন্ড বলো? আর্ক সেকেন্ড। এইভাবে আমাদের মানটা ছিল। ফাইন, এম এরও মান ছিল মুখস্থ এম এর। তারপর হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারটা কী ছিল বলো তো? শক্তি শোষণ বা বিকিরণ। তাহলে শক্তি কি বলো? শোষণ বা বিকিরণ। তাহলে এটা ডেল ই সমান, যে ডেল ই ইজ ইকুয়াল টু E2 মাইনাস কী ছিল বলো? E1। দেন ছিল কি বলো? এইচ নিউ, মনে আছে তো? এইচ নিউ সমান হচ্ছে কি বলো? এইচ সি বাই কি বলো? এইচ সি বাই ল্যামডা সমান এইচ সি নিউ বার, মনে আছে তো? এই সূত্রগুলোই ছিল গত ক্লাসের পড়া, আমাদের মেইন পড়া ছিল গত ক্লাসে, এটাই ছিল। এবার আমরা বোর মডেলের সীমাবদ্ধতাটা পড়বো। কি পড়বো বলো? বোর মডেলের সীমাবদ্ধতা। সবাই লিখো, খাতায় লিখো, সবাই লিখো বোর মডেলের সীমাবদ্ধতা। সবাই লিখো বোর মডেলের সীমাবদ্ধতা। হ্যাঁ লিখো, বোর মডেলের সীমাবদ্ধতা। তাহলে প্রথমে দেখো, কয়টা মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য প্রযোজ্য? একটি মাত্র। তাহলে সবাই লিখবা, প্রথমে লিখবা একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য প্রযোজ্য বোর মডেল। দেখো, তাহলে প্রথমে লিখবা বোর মডেলের সীমাবদ্ধতা। মডেলের সীমাবদ্ধতা। তাহলে বলো কি প্রথম লাইন কি হবে বলো তো? একটি মাত্র লেখো, একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য বোরের মডেল প্রযোজ্য। সবাই লিখো একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট, একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট, দেখো ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য, পরমাণু বা আয়নের জন্য বোর মডেল প্রযোজ্য। পরমাণু বা আয়নের জন্য বোর মডেল প্রযোজ্য। বুঝছো? একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য বোরের মডেল প্রযোজ্য। সবাই একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য কার মডেল প্রযোজ্য বলো? বোর মডেল প্রযোজ্য। একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য কার মডেল প্রযোজ্য বলো? বোর মডেল প্রযোজ্য। ফাইন। এবার দ্বিতীয় নম্বরে দেখো, খেয়াল করো, এদিকে দেখো, দ্বিতীয় নম্বরে দেখো, ভালো করে খেয়াল করো। 2 নম্বর। তাহলে এখানে বলো কার কার জন্য প্রযোজ্য? যে হিলিয়ামের জন্য প্রযোজ্য না? হিলিয়াম প্লাস। হাইড্রোজেনের জন্য প্রযোজ্য। লিথিয়াম 2+এর জন্য প্রযোজ্য। বেরিলিয়াম 3+এর জন্য প্রযোজ্য কিনা বলো? এদের সবার জন্য প্রযোজ্য। কিন্তু কাদের জন্য প্রযোজ্য না? যাদের ইলেকট্রন 1-এর বেশি আছে তাদের জন্য কি বলো? এটা বোর মডেলটা প্রযোজ্য না। লিখছো তো? ফাইন, একটা পয়েন্ট। দ্বিতীয় নম্বরে আসো, দেখো দ্বিতীয় নম্বরটা হচ্ছে, দেখো ভালো করে খেয়াল করো, পরমাণুকে কয় মাত্রিক বলা হয় বলো? দ্বিমাত্রিক। বোরের মডেল অনুসারে, যেহেতু বৃত্তাকার কক্ষ বলছে, কি বলছে বলো? বৃত্তাকার কক্ষ বলছে, এখানে দ্বিমাত্রিক। কিন্তু পরমাণুকে আসলে দ্বিমাত্রিক? পরমাণু কি বলো? ত্রিমাত্রিক। তাহলে লিখবা পরমাণু এই মডেল অনুসারে পরমাণু দ্বিমাত্রিক লিখবা। এই মডেল অনুসারে পরমাণু দ্বিমাত্রিক। অনুসারে পরমাণু কি বলা হয়? পরমাণু দ্বিমাত্রিক। কিন্তু বাস্তবে কি বলো তো? বাস্তবে পরমাণু কয় মাত্রিক বলো? পরমাণু ত্রিমাত্রিক।
পরমাণু ত্রিমাত্রিক, কিন্তু বাস্তবে পরমাণু ত্রিমাত্রিক। কিন্তু বাস্তবে পরমাণু ত্রিমাত্রিক। এই মডেল অনুসারে পরমাণু দ্বিমাত্রিক, কিন্তু বাস্তবে পরমাণু ত্রিমাত্রিক। কিন্তু বাস্তবে পরমাণু কয় মাত্রিক বলো? ত্রিমাত্রিক। সবাই লিখব, কিন্তু বাস্তবে পরমাণু ত্রিমাত্রিক। কিন্তু বাস্তবে পরমাণু কয় মাত্রিক বলো? ত্রিমাত্রিক। হ্যাঁ, আর বলো বোর মডেল অনুসারে পরমাণু কয় মাত্রিক? দ্বিমাত্রিক। কিন্তু বাস্তবে পরমাণু কয় মাত্রিক বলো? ত্রিমাত্রিক। মনে থাকে যাতে বাস্তবে পরমাণু কয় মাত্রিক? ত্রিমাত্রিক, যাতে মনে থাকে। ওকে ফাইন। এবার আসো 2 নম্বর গেলে, এবার 3 নম্বর আসো। দেখো 3 নম্বর পয়েন্টে একটু ভালো করে খেয়াল করো। 3 নম্বর, আচ্ছা পরমাণু যে একটা ডি ব্রগলি সমীকরণ আছে, এটা কি বলে? কণা ধর্ম এবং কি ধর্ম? তরঙ্গ ধর্ম। গতকাল আলোচনা করছি না? পরমাণু কণা ধর্ম এবং কি ধর্ম বলো? তরঙ্গ ধর্ম। দুইটা ধর্ম আছে। এই ধর্ম দ্বারা মানে এই ধর্ম একটা সমীকরণের সাহায্যে কি করা যায়? তুমি কি আজকে নতুন? আজকে ফার্স্ট? বোর মডেলটাকে আগে পড়েছো? আচ্ছা বোর তাহলে আর টেনশন নেই, গত ক্লাসগুলো আর টেনশন নেই। তাহলে ডি ব্রগলি সমীকরণের কথা গতকাল আলোচনা করছিলাম। ডি ব্রগলি, এই ডি ব্রগলি সমীকরণ দ্বারা কি বোঝায় স্যারকে বলো তো? তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম দুইটা একসাথে বোঝায়। তাহলে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুইটা ধর্মের একসাথে ব্যাখ্যা বোর মডেল দিতে পারে। তো একসাথে আমি কি লিখবো? ডি ব্রগলি সমীকরণের ব্যাখ্যা বোর মডেল দিতে পারে না। পাশে লিখো ডি ব্রগলি সমীকরণের ব্যাখ্যা। ডি ব্রগলি সমীকরণের ব্যাখ্যা। ডি ব্রগলি সমীকরণের ব্যাখ্যা। সমীকরণের ব্যাখ্যা। সমীকরণের ব্যাখ্যা কে দিতে পারে না বলো? বোর মডেল দিতে পারে না। বোর মডেল দিতে পারে না। বোর মডেল দিতে পারে না। দিতে পারে না। আবার বলো কার ব্যাখ্যা বলো? ডি ব্রগলি সমীকরণের ব্যাখ্যা বোর মডেল দিতে পারে না। ডি ব্রগলি সমীকরণের ব্যাখ্যা বোর মডেল দিতে পারে না। তাহলে ডি ব্রগলি সমীকরণে কি মনে আছে? ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম বি মনে আছে? মনে আছে কিনা বলো? এটা ডি ব্রগলি সমীকরণ। ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম বি, ডি ব্রগলি। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এম হচ্ছে ইলেকট্রনের ভর, আর বি হচ্ছে ইলেকট্রনের ব্যাগ। বি হচ্ছে ইলেকট্রনের ব্যাগ। তাহলে দেখো ডি ব্রগলি সমীকরণের ব্যাখ্যা কে দিতে পারে না বলো? কে দিতে পারে না বলো? বোর মডেল দিতে পারে না। আর বলো ডি ব্রগলি সমীকরণের ব্যাখ্যা কে দিতে পারে না বলো? বোর মডেল দিতে পারে না। সোজা কথা, ডি ব্রগলি সমীকরণের ব্যাখ্যা বোর মডেল দিতে পারে না। আমি আবারও বলছি, ডি ব্রগলি সমীকরণের ব্যাখ্যা বোর মডেল দিতে পারে না। মনে রাখবা, ডি ব্রগলি সমীকরণের ব্যাখ্যা বোর মডেল দিতে পারে না। পারে না মানে পারে না, একদম স্ট্রেট ফরওয়ার্ড। ফাইন গেল এটা। আর বলো ডি ব্রগলি সমীকরণের ব্যাখ্যা কে দিতে পারে না বলো? বোর মডেল দিতে পারে না। আচ্ছা ফাইন। এবার হচ্ছে পরমাণু যখন অনেক ঘূর্ণনত অবস্থায় থাকে, দুইটা বিষয় থাকে। একটা হচ্ছে তার গতিবেগ, একটা হচ্ছে তার ভরবেগ, আর একটা হচ্ছে তার অবস্থান। যদি ভরবেগ নির্ণয় করা যায় তাহলে অবস্থান নির্ণয় করা অসম্ভব হয়ে পড়ে। আর যদি অবস্থান নির্ণয় করা যায়, ভরবেগ নির্ণয় করা একসাথে যায় না। তার মানে একই সাথে পরমাণুর ভরবেগ এবং অবস্থান নির্ণয় করা, এই জিনিসটাকে বলো হাইজেনবার্গের কি নীতি? অনিশ্চয়তা নীতি। এই কি বলো? এটা একটা সমীকরণ প্রকাশক রাশি আছে। তাহলে যখন আমরা হাইজেনবার্গের পড়াবো তখন আসবে। বাট হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সিলেবাসে নাই, তোমাদের সিলেবাসে নাই। তাহলে তুমি এখানে লিখতে পারো না হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ব্যাখ্যা বোর মডেল দিতে পারে না। সবাই লিখো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ব্যাখ্যা বোর মডেল দিতে পারে না। দেখো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ব্যাখ্যা, দেখো 4 নম্বর, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ব্যাখ্যা বোর মডেল দিতে পারে না। দেখো 4 নম্বর, হাইজেনবার্গের, দেখো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ব্যাখ্যা, অনিশ্চয়তা নীতির ব্যাখ্যা বোর দিতে পারে না। দেখো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ব্যাখ্যা বোর মডেল দিতে পারে না। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ব্যাখ্যা বোর মডেল দিতে পারে না। এই কার্বনের ব্যাখ্যা বলো। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ব্যাখ্যা কে দিতে পারে না বলো? বোর মডেল দিতে পারে না। মনে রাখতে হবে। আর বলো কার ব্যাখ্যা? আবার বলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ব্যাখ্যা কে দিতে পারে না বলো? বোর দিতে পারে না। সোজা কথা। তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি? পরমাণুর অবস্থান এবং ভরবেগ একই সাথে নির্ণয় করা যায় না। এই ব্যাপারটা বোর মডেল ব্যাখ্যা করতে পারে না। পারে না, সোজা কথা। ঠিক আছে কিনা? আচ্ছা, এবার হচ্ছে পরমাণুতে ইলেকট্রন যখন ধাপান্তরিত হয়, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, ধাপান্তরিত হলে তখন বর্ণালীর উদ্ভব হয়। ইলেকট্রন যখন যায় তখন কিসের উদ্ভব হয়? এই বর্ণালী রেখাগুলো একটা হওয়ার কথা। কয়টা হওয়ার কথা বলো? একটা।
কিন্তু পরীক্ষা করে দেখা যায় যে যদি ওই বর্ণালীটা যদি আমি তড়িৎ চুম্বক ক্ষেত্রের প্রভাবে ঘটাই, কার ক্ষেত্রে, তাহলে অনেকগুলো সূক্ষ্মরেখায় বিভক্ত হয়ে যায়, যেটাকে বলা হয় জিমেন প্রভাব। কি প্রভাব বলে? আর স্টার প্রভাব হচ্ছে চুম্বক ক্ষেত্র না প্রয়োগ করে আমি যদি বিদ্যুৎ ক্ষেত্র প্রয়োগ করি তাও অনেকগুলো সূক্ষ্মরেখায় বিভক্ত হয়ে যায়। তার মানে পরমাণুর বর্ণালীটা একটা হওয়ার কথা, কিন্তু চুম্বক ক্ষেত্রের প্রভাবে অথবা বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালীগুলো অনেকগুলো সূক্ষ্মরেখায় বিভক্ত হয়। এই ব্যাখ্যাটা বোর দিতে, তো কথাটাকে আমরা বলতে পারি না জিমেন প্রভাব ও স্টার প্রভাবের ব্যাখ্যা বোর মডেল দিতে, সবাই লিখো জিমেন প্রভাব ও স্টার প্রভাবের ব্যাখ্যা বোর মডেল দিতে পারে না। জিমেন প্রভাব ও স্টার প্রভাবের ব্যাখ্যা বোর মডেল দিতে পারে না, সবাই লিখো জিমেন প্রভাব ও স্টার প্রভাবের ব্যাখ্যা কে দিতে পারে না বলো? বোর মডেল দিতে পারে না। বলো জিমেন, লেখো যে জিমেন প্রভাব ও স্টার প্রভাবের ব্যাখ্যা বোর মডেল দিতে পারে না, পারে না। জিমেন প্রভাব ও স্টার প্রভাবের ব্যাখ্যা বোর মডেল দিতে পারে না, বোর মডেল দিতে পারে না। আচ্ছা, এবার পাশে দিয়ে নিচে দিয়ে জিমেন প্রভাবটা কি একটু লিখতে হবে। এই জিমেন প্রভাবটা কি তোমাকে একটু লিখতে হবে, দেখো পাশে দিয়ে জিমেন প্রভাবটা কি তোমাকে একটু লিখতে হবে। দেখো এই জিমেন প্রভাবটা হচ্ছে একই, আমি মাত্র যেটা বললাম সেটা জিমেন প্রভাব, একটু খেয়াল করো, নিজের মতো করে লিখবে। দেখো এই যে জিমেন প্রভাব স্টার প্রভাবটা লিখবে, দেখো এখান থেকে লিখো। এই দেখো একটা জিনিস লিখবা, জিমেন প্রভাব বক্স করে লিখবা, বাহ্যিক চুম্বক ক্ষেত্রের প্রভাবে প্রতিটি পারমাণবিক বর্ণালী রেখা একাধিক রেখায় বিভক্ত হয়ে পড়ে, একে কি বলা হয়? জিমেন প্রভাব বলে। আর স্টার প্রভাবটা হচ্ছে বাহ্যিক চুম্বক ক্ষেত্রের প্রভাবে প্রতিটি পারমাণবিক বর্ণালী রেখা একাধিক রেখায় বিভক্ত হয়ে পড়ে। তাহলে একটা হচ্ছে চুম্বক ক্ষেত্র আর একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আর বাকি হলো সেম সেম, দ্যাটস ইট। স্টার প্রভাব বলে একটা স্টার। আর এটা পরীক্ষা কয় নাম্বারের জন্য আসে? ক ক ক এবং এমসিকিউ এটার জন্য আসে পরীক্ষায়, তো সবাই লিখো, বক্স করে লিখবে, এটা ক নাম্বার এবং এমসিকিউর জন্য আসে। সবার লিক হয়েছে কিনা জানাও। তাহলে কয়টা প্রভাব? একটা হচ্ছে জিমেন প্রভাব আর একটা কি প্রভাব বলে? স্টার প্রভাব। তাহলে জিমেন প্রভাব এবং স্টার প্রভাবের ব্যাখ্যা বোর মডেলে দিতে পারে না। জি স্যার, বলো বলো জিমেন প্রভাব ও স্টার প্রভাবের ব্যাখ্যা কি দিতে পারে না? বলো বোর মডেল দিতে পারে না। ফাইন, এখন আমরা জিমেন প্রভাব স্টার প্রভাবটা একটু দেখবো, আসো আমরা একটু দেখবো, ভিডিও দেখবো। দেখো জিমেন প্রভাব স্টার প্রভাবটা কি আমরা একটু দেখবো, দাঁড়াও ওয়েট, আমরা একটু দেখবো। দেখো এইদিকে দেখো, এই একটা বর্ণালীগুলো এখানে একটা জিমেন প্রভাব, Who's ready to hatch some cool pets? এখানে কথা। Click here to make your very আচ্ছা, আমার এখানে কার্টুন আসার কারণ কি জানো? আমার ছেলে মেয়ের, আমার ছেলে কার্টুন দেখে সবসময়। এবার দেখো, আবার দিচ্ছি, দেখো মানে এটা চন্দ্রটা সেট করতেছি, চন্দ্র কি করতেছি? সেট করতেছি চন্দ্র। দেখো একটু ভালো করে দেখবা, এখন যে কাজটা করা হবে একটু ভালো করে দেখো। এখন দেখো একটা সূক্ষ্ম রেখা, সবগুলো একটা একটা রেখা, একটা রেখা, তাই? কিন্তু যখন আমি চুম্বক ক্ষেত্র প্রয়োগ করবো এই রেখাগুলো অনেকগুলো রেখায় বিভক্ত হয়ে যাবে।
এটা হচ্ছে বর্ণালীকে দেখানো হচ্ছে, বর্ণালী ওদিকে আছে, মানে হাইড্রোজেন বর্ণালীতে ক্যামেরা দিয়ে এটা এরকম করা হয়েছে, ঠিক আছে? এখন আমরা কি করব, দেখো চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করবো তার মধ্যে। দেখো Note down the micrometer reading of CCD camera. This position is RI. এবার দেখো এখানে কি দেওয়া আছে, চৌম্বক ক্ষেত্র দেওয়া হয়নি, কিন্তু আস্তে আস্তে বাড়ানো হবে। বাড়ানোর সাথে সাথে দেখো অনেকগুলো ব্যাখ্যা বিভক্ত হয়ে যাচ্ছে, দেখছো? On the TV screen. দেখছো কি না? বলে এই প্রভাবের নাম কি প্রভাব? জিম্যান। আর যদি বিদ্যুৎ ক্ষেত্র হইতো স্টার প্রভাব। The polarizer to কি মাথায় ঢুকছে বিষয়টা? আর চৌম্বক ক্ষেত্রের প্রভাবে প্রত্যেকটা পারমাণবিক প্রণালী অনেকগুলো কি রেখায় বিভক্ত হয়, সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়। এই সূক্ষ্ম রেখার নাম যদি চৌম্বক ক্ষেত্রের প্রভাবে হয় জিমেন প্রভাব বা জিমেন ইফেক্ট, আর যদি বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে হয় তাহলে কি স্টার প্রভাব বা স্টার ইফেক্ট বলা হয়। মনে থাকবে কিনা? স্টার্ক ইফেক্ট মনে থাকবে কিনা? কনসেপ্টের মাথায় থাকবে কিনা বলো? समझदार के लिए इशारा काफी है। বুঝতে ইশারা যথেষ্ট, আর না বুঝতে সারাদিন সিলেলেও মার্কেট ফল যাইতো নো। এখন আসো আমরা আমাদের পড়াতে আসি। তো এখন আমাকে বলো যে লাস্টের যে প্যারাটা সেটা হচ্ছে রিডবার্ড ধ্রুবকের মানও কিন্তু বের করা যায় না, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ দেখো এই সমীকরণে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির কথা বলেছিলাম আমরা, এই যে অনেকগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যাওয়ার ব্যাপার, বর্ণালী রেখার কথা বলেছি। এখানে তুমি যখন নোট বা গাইড বা বই পড়তে যাবা অনেকগুলো অপ্রয়োজনীয় কথা লেখা আছে। আমাদের পড়ালেখার সিস্টেমটা কি, পড়াশোনার পুরো বিষয়টাকে মাথায় কনসাস করে পড়া, মানে মাথায় গুছিয়ে নিয়ে পড়া, এটা হচ্ছে আমাদের মেইন দরকার। তো এই কারণে তুমি যেটা করবা লাস্টেরটা এমবিএর সমান NH/2 এই সমীকরণে, মানে এই সমীকরণে কণিক ভরবেগের এই ধরনের মানের কারণ ও যুক্তিকতা এই মডেল উল্লেখ করা হয় না। লিখো এই পরেরটা 6 নাম্বার না, 6 নাম্বারে লিখো এমবিএর সমান NH/2 এই সমীকরণের কিন্তুটা বাদ দিবে। এই সমীকরণে কণিক ভরবেগের এই ধরনের মানের কারণ ও যুক্তিকতা এই মডেলে উল্লেখিত করা হয়নি। যে কণিক ভরবেগের এই ধরনের মানের কারণ যৌক্তিকতা এই মডেলে উল্লেখিত করা হয়নি। সবাই লিখছো? বলো এই মডেলে কি করা হয়নি বলো? উল্লেখ করা হয়নি। আমি আবার বলছি এই মডেলে কি করা হয়নি বলো? উল্লেখ করা হয়নি। সোজা কথা, একদম কোনো টেনশন ছাড়া। আচ্ছা এবার একটু খেয়াল করো সবাই মনোযোগ সহকারে, এই কথা নেই একদম কনসেপ্ট ছাড়া, মানে কোনো কনসেপচুয়াল। সেটা হচ্ছে তোমাকে যদি বলা হয় রাদারফোর্ডের মডেল এবং বোরের মডেল এই দুইটার মধ্যে কোনটা অধিকতর উপযোগী, তাহলে আনসার কি হবে? কেন? কারণ বোরের মডেলে কি করা হয়েছে বলো? সুনির্দিষ্ট কক্ষপথের ধারণা দেওয়া হয়েছে। জি স্যার বলো। পেছনে দেখো, তুমি হইছো ভর্তি, তাহলে তো লিখে রাখো ভর্তি হয়েছো, এটা আইডি নাম্বার লিখে নিচে দিয়ে একটা জায়গা করে লিখে দাও, নিচে দিয়ে আইডি নাম্বারটা আর এটা লিখে দাও। আচ্ছা ফাইন, এবার একটু খেয়াল করো সবাই মনোযোগ সহকারে খেয়াল করবে। দেখো পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে কোনটা বলো? এখান থেকে দেখো, এই কথা নেই পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে কোনটা দেখো, এই জায়গা থেকে এখান থেকে তোমাদের যেটা আসবে তার কথা নেই। পরীক্ষাতে দেখো এই মডেল দুটোর তুলনা আসে, তাহলে একটু কষ্ট করে এটা লিখো, এইটা লিখবা, এই চিত্রটা আঁকো, এইটা আঁকবা, তারপর এই প্রশ্নটা লিখবা। শুধু প্রশ্নটা লিখলে হবে। দুইটা মডেলের মধ্যে কোনটা অধিকতর উপযোগী ব্যাখ্যা করো। আচ্ছা এখন তুমি বোরের মডেল বুঝবে কীভাবে, রাদারফোর্ডের মডেল বুঝবে কীভাবে? দেখো বোরের মডেল যদি হয় একাধিক স্তর থাকবে এবং ইলেকট্রন এক স্তর থেকে অন্য স্তরে কী হবে বলো? ধাপান্তরিত হবে। মানে ইলেকট্রন এক স্তর থেকে অন্য স্তরে কী হবে বলো? ধাপান্তরিত হবে, আর একাধিক স্তর থাকবে। আর এখানে যেটা তোমার মাথায় থাকবে সেটা হচ্ছে স্তর একটাই থাকবে, ধাপান্তরের কোনো ব্যাপার দেওয়া থাকবে, তখন মনে করবে রাদারফোর্ড। আর এটা কিসের মডেল? বোরের মডেল। এটা কিন্তু মনে রাখতে হবে, নাহলে অনেকে এটাকে মনে করে এটা বোরের মডেল না। বোরের মডেলের একাধিক স্তর এবং ইলেকট্রনটা ধাপান্তরিত হওয়ার ব্যাপারটা থাকবে। দ্যাটস ইট। চিত্রটা আঁকো, শুধু প্রশ্নটা লিখবে, দ্যাটস ইট। প্রশ্ন মানে এখান থেকে কী প্রশ্ন হতে পারে সম্ভব লিখো, সবাই লিখো।
এই যে প্রশ্ন, এই চিত্রটা একবার গ নাম্বার প্রশ্নটা মানে এই টপিক থেকে কী কী প্রশ্ন হতে পারে সেটা তোমাকে আমি দেখাচ্ছি। এই টপিক থেকে সম্ভাব্য কী কী প্রশ্ন হতে পারে সেটা তোমাকে দেখানো হচ্ছে। আচ্ছা এবার দেখো, জাস্ট এতটুকু লিখবা। এবার দেখো, যদি কারো শুনে মনে করো তোমার আর তোমার মধ্যে, তোমাকে ভালো মনে করো প্রমাণ করবো, তাহলে তোমাকে ওকে যদি ভালো প্রমাণ করতে হয় ওর গুণাবলী গাইতে হবে আর তোমার বদনাম করতে হবে, সত্যি না? রাদারফোর্ড এবং বোরের মডেলের মধ্যে যদি রাদারফোর্ডের মডেলকে খারাপ প্রমাণ করতে হয় তাহলে ওর বদনামগুলো করতে হবে, মানে ওর শিকার সীমাবদ্ধতা। আর বোরের মডেলের কি বলো, সাফল্যটা ব্যাখ্যা করতে হবে, এটাই তো নিয়ম। তাহলে এইভাবে তুমি একটার সাথে আরেকটা তুলনা করে তুমি কাকে প্রভাব, কাকে বলো, কাকে তুমি উচ্চ শিখরে পৌঁছায় দিবা, বোর মডেলটাকে। অ্যাকচুয়ালি বোর যদি রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কার না করতো, বোর এটা উৎকর্ষ হইতো। দেখবা যে পরীক্ষার হলে তোমার থেকে দেখে 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 তোমার বন্ধু ভালো নাম্বার পায়, দেখিও। এবং দেখবা তোমার থেকে দেখে 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 তোমার বন্ধু কি চিরাং কলেজে ঠিক গেছে, আর তুমি হয়তো কোথায় বলো মহিলা কলেজে, নাহলে তুমি হয়তো সিটি কলেজে, এরকম দেখবে এবং আফসোস করবে। এরকম যদি আফসোস হয় সরাসরি লাইভে চলে যাবে। বন্ধুগণ দেখতে থাকুন, আমার এই বন্ধুটা আমার থেকে পরীক্ষা হলে দেখে দেখে লিখে চিরাং কলেজে লিখেছে, আমি কিন্তু টিকতে পারিনি। যদি বেশি খারাপ লাগে তখন লাইভে চলে যাবা, কী করবার, ব্যারিস্টার সুমনের মতো। একার মতো বলো, ব্যারিস্টার সুমনের মতো। আচ্ছা ফাইন, এবার আসো, কথা নাই, বুঝে নাও টপিকগুলো, বুঝে নাও, তারপর তুমি পারবো আশা করি। এবার আসো, তুলনাগুলো তুমি করবা। তুলনা করার পরে দেখো আলফা কোনা পরীক্ষার আধার করে একটু খেয়াল করো। এই যে এই কোয়েশ্চেনটাও পরীক্ষা আসে, যেটা কি আলফা কোনা পরীক্ষা না, কি কোনা পরীক্ষা বলো? তাহলে একটু কষ্ট করে এটাও লিখো, আলফা কোনা পরীক্ষা মানে এটা, এই আলফা কোনা পরীক্ষাটা, এটাও পরীক্ষা আসে, সৃজনশীল এটাও আসে। লিখো সবাই লিখো, এই পি না আনসারতে সিগনেচার করিস। হ্যাঁ ওকে, তো করো তাড়াতাড়ি। হ্যাঁ, চিত্রটা শুধু লিখো, মানে এইটা যে তুমি পারো সেটা জানার জন্য চিত্রটা শুধু আঁকো, চিত্র এবং এটা আঁকো, দ্রুত আঁকো। এটা কিউ হবে, এটা কিউ হবে, এটা কিউ মানে হচ্ছে নিউক্লিয়াস বোঝাচ্ছে আর কি এখানে আলফা কণা দিয়ে। দ্রুত প্রশ্ন লিখো, এই কথা নেই, প্রশ্ন লিখো, দ্রুত লিখো। হ্যাঁ, এম কণাটা হচ্ছে আলফা কণা, এম হচ্ছে আলফা কণা, যে এম কণা হচ্ছে এটা, এটা এম কণা, এটা এম হবে, এম কণাটা হচ্ছে আলফা কণা, এম কণাটা হচ্ছে আলফা কণা। একটু লিখো সবাই। এবার এম কণাটা কি কণা বলো? আলফা কণা। ফাইন। আচ্ছা এবার একটু দেখো, আমরা আমাদের সোজা যে বই আছে সেই বইতে আমরা
কি করবো বলো, এই সিকিউগুলো একটা একটা প্র্যাকটিস করবো। দেখো সিকিউগুলো একটা একটা জাস্ট আমি বলবো, তোমাদের বই আছে, বইয়ের পেজ নাম্বার হচ্ছে তোমরা দেখবা 17 নম্বর বা 18 নম্বর পেজে। দেখো একটা একটা করে আমি একটু দেখাচ্ছি। দেখো এটা কত ক্লাসে দেখ কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম। এখানে দেখো সম্ভাব্য যত রকম মডেল আছে সবগুলো বলে দিচ্ছিলাম। এটা হচ্ছে রাদারফোর্ডের মডেল। এটা কার মডেল? বোর। এটা সৌর মডেল। কোন মডেল? রাদারফোর্ডের মডেল। এটাও সৌর মডেল, রাদারফোর্ডের মডেল। এটা হচ্ছে রাদারফোর্ডের মডেলের 2D ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্ব। আমরা জানি কোন একটা চার্জিত বস্তু আরেকটা চার্জিত বস্তুকে কেন্দ্র করে যদি ক্রমাগত কি থাকে বলো, ঘুরতে থাকে, তাহলে একসময় কোথায় পতিত হবে বলো? কেন্দ্রে পতিত হবে। একসময় কোথায় পতিত হবে? কেন্দ্রে পতিত হবে। এই কেন্দ্রে পতিত হওয়ার যে ব্যাপারটা, এটা হচ্ছে কি বলো? কেন্দ্রে যে পতিত হয়, এই যে কেন্দ্রে পতিত হওয়ার যে ব্যাপারটা, এটা হচ্ছে কি মডেল বলো? মানে রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা। তাহলে সীমাবদ্ধতা বলতে কি বোঝাচ্ছে বলো তো? তার মানে কি রাদারফোর্ডের মডেলের যে ভিত্তিটা, সেই ভিত্তিটা আর এখানে নাই। দ্যাটস ইট। ওকে ফাইন। এবার আসো, প্রত্যেক পরমাণু ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস দ্বারা গঠিত। বলো এটা কি কি পরীক্ষা হবে? এটা আলফা কণা পরীক্ষা হবে। এটা কি পরীক্ষা হবে বলো? এটা কি পরীক্ষা হবে বলো? আলফা কণা পরীক্ষা। কেমনে বুঝছো বলো তো? কেমনে বুঝছো বলো? কারণ আলফা কণা পরীক্ষা দিয়ে তো নিউক্লিয়াস প্রমাণ হয়। এই নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণিত হয় কার দ্বারা? নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণিত হয় আলফা কণা দ্বারা। এই নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণিত হয় কার দ্বারা বলো? আলফা কণা দ্বারা। এর মানে নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণিত হয় কার দ্বারা? আলফা কণা দ্বারা। নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণিত হয় আলফা কণা দ্বারা। আর বলো নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণিত হয় কি দ্বারা বলো? আলফা কণা। ফাইন। আচ্ছা এবার একটু সবাই খেয়াল করো, যে একদম মনোযোগ সহকারে খেয়াল করবো। সেটা হচ্ছে উদ্দীপকের 2 মডেলটি গ্রহণযোগ্যতা যুক্তি লেখো। তাহলে উদ্দীপকের 2 মডেল লিখবেন না, বোর পরমাণু মডেলের গ্রহণযোগ্যতা। তারপর দেখো 1 ও 2 এর মধ্যে কোনটা অধিক উপযোগী? 2 উপযোগী। কেন দিচ্ছ বুঝছো? আচ্ছা এবার 3 নাম্বার, 3 ও 4 মডেলকে কি মডেল বলা হয়? ব্যাখ্যা করলাম, বললাম কিনা? এবার 4 নাম্বার কোশ্চেন, 5 নাম্বার কোশ্চেনটা একটু কষ্ট করে তুমি চিত্রটা আঁকবা। এই যে চিত্রটা আঁকবা, এইকে 4 নাম্বার কোশ্চেনটা লিখবা। লেখার পরে আনসারটা আমি একটু বলে দিচ্ছি। কার মান দেওয়া আছে বলো? ডেলি এর মান দেওয়া আছে। কার মান বলো? ডেলি সমান কত? এইচ নিউ না? নিউ সমান কি বলো? সি বাই। এখন চাইছে কি তরঙ্গ দৈর্ঘ্য। সি মানে আলোর বেগ, আলোর বেগ জানা আছে। এইচ এর মান জানা আছে, প্লাঙ্কের ধ্রুবক। তাহলে কার মান বের করবো? ল্যামডার মান। তো ল্যামডার মান বের করে আমাকে একটু দেখাবা। তার আগে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে প্রথমে কি করবা? এই চিত্রটা আঁকবা। এই চিত্রটা এঁকে এই নিচেই প্রশ্নটা লিখবা। চিত্রটা এঁকে দেন এই নিচেই প্রশ্নটা লিখবা। লিখে অঙ্কটা করো, দ্রুত করো, অঙ্কটা করো, দ্রুত করো। হ্যাঁ চিত্র লিখে হ্যাঁ করো, দ্রুত করো। চিত্রটা একটু নামাইতে হবে। এসে নামাচ্ছি না, একটু নামাচ্ছি। এখন এসে দেখ চিত্রটা লিখে অঙ্কটা দ্রুত করো, দ্রুত। ম্যাথটা দ্রুত করো, ম্যাথটা তোমাকে দ্রুত করতে হবে এটা করার পর। কত বলো? এই যে ক্যালকুলেটরটা আমি দিচ্ছি, দেখো এই যে ক্যালকুলেটর। এই যে আমি ক্যালকুলেশন করলাম 8.568 ইন্টু 10 ইনভার্স 8, 10 ইনভার্স 8। দেখো তো ঠিক আছে না সবার? ল্যামডার মান কত হবে বলো? 8 পয়েন্ট কত বলো? 568। দেখো পুরো মাথায় ঢুকছে না? ক্যালকুলেশনটা করতে জানো তোমরা? দেখো দেখিও, তারপরেও আমি কনফিউশন যদি না থাকে। দেখো এদিকে দেখো, এইচ এর মান 6 পয়েন্ট কত বলো? 626 এক্সপোনেনশিয়াল ইনভার্স 34 এটা ইন্টু কত বলো? আলোর মান। আর 3 এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার কত বলো? 8। দুটো গুণ হয়েছে, তাহলে সমান চিহ্ন দিয়ে দিলা। এবার ভাগ দাও, যে ভাগ কত বলো? ভাগ কার মতো বলো? 2 পয়েন্ট কত বলো? 2.32 এক্সপোনেনশিয়াল কত বলো? এক্সপোনেনশিয়াল দিলে আর ব্র্যাকেট ট্যাকেট দেওয়া লাগে না, বুঝছো কি না বলো? এক্সপোনেনশিয়ালটা যদি দিই তাহলে এইটা ব্র্যাকেট ট্যাকেট আর দেওয়া লাগবে না, দুইটা একটাই মিন করবে। তাহলে সমান চিহ্ন যদি দিই তাহলে মানটা হয়ে গেছে, দেখছো কিনা বলো?
বুঝছো কি না? মানে এক্সপোনেনশিয়াল যদি দিই আমি, তাহলে ব্র্যাকেট না দিলেও ওইটা একসাথে মিন করবে। আর যদি এক্সপোনেনশিয়াল না দিই, ইন্টু 10 দিই, টু দি পাওয়ার দিই, তখন কিন্তু আমাকে ব্র্যাকেট দিতে হবে। বুঝতে পারছি? একসময় হয় না, না? আচ্ছা আচ্ছা। আল্লাহ 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 আল্লাহ। ইএক্সপি নামে একটা অপশন আছে, ইএক্সপি, ওখানে ওইটা দিতে হবে। হ্যাঁ আছে আছে। আচ্ছা দেখো এক্সপোনেনশিয়াল বলা হয়, তো সবাই দেখো আনসার কত হয় বলো? 8.568। হ্যাঁ এত হয়, ফাইন। সবাই করছো? করছো কিনা বলো, করছো কিনা? আচ্ছা ভাই, এরপরে কোশ্চেনের দিকে তাকাও। এই দেখো, এই কোশ্চেনটা বলো, ইলেকট্রনের কণিক ভরবেগ পারবা কিনা বলো? বলো কত ইলেকট্রনের কণিক ভরবেগ কত? এন এর মান কত বলো? এন এর মান 4। তাহলে এমবি এর সমান এন এর মান বসা দিয়ে বাকিটা পারবা কিনা বলো? পারবা কিনা বলো? কণিক ভর একক হবে জুল সেকেন্ড। কি হবে বলো? আধা সিজিএস আধা এমকেএস। দেখো এখানে জুল বসাইছো তো, এখানে জুল সেকেন্ড হয়েছে, রাইট? আর এককটাও মিটার একক হবে। তাহলে অঙ্ক করার সময় যদি কোনো মান বসাও, সিজিএস একক বসালে সব সিজিএস একক, আর এমকেএস একক বসালে সব আধা সিজিএস আধা এমকেএস বসানো যাবে। আমি আবার বলছি, আধা সিজিএস একক আধা এমকেএস একক বসানো যাবে। আর বলো আধা সিজিএস একক আধা এমকেএস একক, এটা বসানো যাবে না। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে, সিজিএস একক যদি বসাও সব সিজিএস একক, যেহেতু এখানে জুলটা আগে থেকে দেওয়া আছে, তাহলে এটাও জুল সেকেন্ড একক হবে, রাইট? আর ল্যামডার মানটা মিটার একক হবে। এই কি একক হবে? ল্যামডার মানটা, ল্যামডার মানটা মিটার একক হবে। আবার বলো ল্যামডার মানটা কী হবে বলো? মিটার একক হবে। দ্যাটস ইট, এনাফ, আর কিছু লাগবে না। আচ্ছা এই কোশ্চেনের দিকে তাকাও, এই কোশ্চেনটার দিকে তাকাও। এই কোশ্চেনে উদ্দীপকের আলোকে পরমাণু গঠন ব্যাখ্যা করো। বলো উদ্দীপকটা কী বলো তো? কী বলো? বোর পরমাণু মডেল না? আচ্ছা এবার হচ্ছে উদ্দীপকের মডেলটি যদি হাইড্রোজেন পরমাণুর হয়, উদ্দীপকের মডেলটি যদি হাইড্রোজেন পরমাণুর হয়, তাহলে ইলেকট্রনের ধাপান্তরে শোষিত শক্তি হিসেব করে তার কম্পাঙ্ক নির্ণয় করতে বসে। কী শক্তি হিসেব করে? শোষিত শক্তি হিসেব করে কম্পাঙ্ক নির্ণয় করতে বসে। তাহলে একটু চিন্তা করো, শোষিত শক্তি যেটা তুমি দেখতে পাচ্ছ, তার মানে এখানে কোনো ক্লু দেওয়া আছে নাই। তাহলে E3 মাইনাস তৃতীয় থেকে দ্বিতীয়তে আসছে, তাহলে E3 মাইনাস E2 না? তাহলে E3-র কিন্তু আলাদা সূত্র আছে, শক্তির আলাদা সূত্র আছে। এই শক্তির আলাদা কি আছে বলো? শক্তির আলাদা সূত্র। এই সূত্রগুলো বসায় মান বের করে পার্থক্য বের করে, পার্থক্য সমান ডেলি, রাইট? ডেলি সমান কি বলো? এইচ নিউ। তাহলে কার কম্পাঙ্ক বের করতে বসে, তাহলে কম্পাঙ্ক মানে কি বলো? তাহলে এখানে ক্লুটা যেহেতু আমরা এই টপিকটা করাই নাই, সেহেতু এটা এখন আর করা দিচ্ছি না, কারণ আমাকে ইর মান জানতে হবে। ইর মান জানার ফলে দেন আমি এই দুটো বিয়োগ করলে ডেলির মানটা পাবো। ডেলি সমান কি বলো? দেন এইচ নিউটা আমাকে হিসাব করে বের করতে হবে। বুঝতে পারছি কিনা বলো? পারছি কিনা বলো? এই ব্যাপারটা একটু মুখস্থ রাখবো, ফাইন। এবার হচ্ছে 4 নাম্বার আসো, দেখো এদিকে দেখো। এন সেল থেকে এল সেলে ধাপান্তরের সময় নির্গত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এন সেল থেকে এল সেলে, দেখো কোথা থেকে কোথায়? এই এন সেল থেকে এল সেলে, তাহলে এন থেকে এল আসছে, রাইট? কে এল, রাইট? ধাপান্তরের সময় নির্গত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, ডেলির মানটা দেওয়া আছে কিনা বলো? এই যে সোজা কোশ্চেন আছে, কিছুক্ষণ আগে করছো না অঙ্কটা? এইমাত্র করছো কিনা বলো? পারবা কিনা বলো? পারবা। তুমি যদি বেসিকটা যদি তোমার ক্লিয়ার হয়। আচ্ছা উদ্দীপকের বর্ণাণুতে পরমাণুতে একটি ইলেকট্রন থাকা সত্ত্বেও একাধিক সংখ্যা রেখা হওয়ার কারণ কি বলো তো দেখি? একাধিক হওয়ার কারণ কি বলো তো? কেন কেন বলো? জিমেন প্রভাব, এটা কি বল? স্যার প্রভাব। আচ্ছা এবার তো তোমরা জিনিসটা জানলা। এবার আমি তোমাকে এই কোশ্চেনটা আমি একটু করতে দেবো, তোমরা এটা করো। এই যে এই কোশ্চেনটা একটু করো, এই যে এই কোশ্চেনটা, এই 2 নম্বর কোশ্চেনটা সবাই খাতায় লিখো। খাতায় লিখে গ নাম্বারটা লিখে তার আনসারটা কত আমাকে বের করে দাও, দ্রুত দ্রুত। এটা করে আমাকে আনসারটা বের করে দাও দ্রুত। 2 নম্বরটা কোশ্চেনের আনসার, প্রশ্ন লিখে আনসারটা বের করে দাও, দ্রুত বের করে দাও, তাড়াতাড়ি দ্রুত বের করে দাও।
আনসারটা আমাকে বলবা। 4 পয়েন্ট কত? সূত্র কোনটা বসেছে? এমবিএর সমান কি বলো? এন এর মান কত বসেছো? 4। তাহলে এইচ এর মান 6.626 ইন্টু 10^34 আর পাই এর মান 3.1416। কাটাকাটি করার পর কত আসছে? 4.21 ইন্টু কত? 34 কি সেকেন্ড? তো জুল একক বসানো, জুল সেকেন্ড। বুঝো নাই মনে হয়? কোনো অঙ্ক যদি এরকম পেছানোতে পারা যাবে? পারা যাবে কিনা বলো না, পারা যাবে কিনা? আচ্ছা এবার যদি তোমাকে আমি বলি, দেখো এই কোয়েশ্চেনটার দিকে তাকাও, লাস্টের এই কোয়েশ্চেনটা, লাস্টের এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনের দিকে তাকাও। হ্যাঁ ফাইন, এই লাস্টের কোয়েশ্চেনের দিকে তাকাও। এই দাঁড়ো, ওয়েট ওয়েট, এই কোয়েশ্চেনে আমি তরঙ্গ দৈর্ঘ্য বের না করতে বলি, আমি যদি তরঙ্গ দৈর্ঘ্য বের না করতে বলি, তরঙ্গ সংখ্যা বের করতে বলি, তাহলে কি করবা? তরঙ্গ সংখ্যা কত? এই যে তরঙ্গ সংখ্যা কত, তরঙ্গ সংখ্যা কত যদি বের করতে বলি পারবা? নিউ বার কি বের করো বলো? নিউ বার সমান কি বলো? 1/, তাহলে তুমি 1/λ মানটা বের করো। তো সবাই বের করো দেখি, প্রশ্নটা দিয়ে, এই প্রশ্নটা দেখিয়ে রেখো, উদ্দীপক লাগবে না, সরাসরি প্রশ্ন লিখলেও পারা যাবে। KLMN জানো তো? কে দিয়ে শুরু হয়? তো করো, এটা করো। তরঙ্গ সংখ্যা বের করে দেখো, তরঙ্গ সংখ্যা বের করে দেখাও, তরঙ্গ সংখ্যা বের করে দেখাও, তরঙ্গ সংখ্যা বের করে দেখাও। তো করো, তাড়াতাড়ি করো, দ্রুত করো, প্রশ্ন লিখে করো, তরঙ্গ সংখ্যা বের করে দেখাও, দ্রুত দেখাও। অনেক অনেক তো হবে, কত সেটা বের করো। তো সবার প্রতি একক মিটার উৎপন্ন কম্পন সংখ্যা বেশি হবে না? তো বেশি হবে না, সংখ্যা পজিটিভ মান আসবে এবং ইনভার্স হবে না, টু দি পাওয়ার হবে, অবশ্যই টু দি পাওয়ার হবে। ল্যামডার মান ইনভার্স হলে তরঙ্গ সংখ্যা টু দি পাওয়ার হবে। মানে এটার একক হবে পার মিটার। কি একক হবে বলো? একক কি হবে বলো? পার মিটার। পার মিটার কেন? প্রতি মিটারে উৎপন্ন কম্পন সংখ্যা। ল্যামডার মান বের করে নিউ বার সমান 1/λ, দ্যাটস ইট। পারা যাবে না? যাবে কিনা বলো না? পার মিটার মানে প্রতি মিটারে উৎপন্ন কম্পন সংখ্যা এতটা, বুঝো না মনে হয়? এই প্রতি মিটারে উৎপন্ন কম্পন সংখ্যা দেখো, এই এককটা কী হবে বলো? এই নিউ বার সমান যদি 1/λ হয়, 1/λ হয়, তো ল্যামডার মান যদি মিটার, তাহলে এই যে পার মিটার হবে না? না এবার বুঝছো তো, পার মিটার বলে এটাকে, স্কয়ার নাও। তো তাহলে এখানে এটা মানে কি প্রতি মিটার, তো প্রতি মিটার দৈর্ঘ্যে উৎপন্ন কম্পন সংখ্যা বের হবে, রাইট? এই আনসার কি বের হবে বলো? এটা এই দেখা, এই এটা মনে হয় 1 মিটার, তো এখানে এরকম এরকম কাঁপে না, তো কতটা কম্পন সম্পন্ন হবে বুঝতে পারিনি, 1 মিটার দৈর্ঘ্যে, বুঝছো কি না? তো যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোটো, তাহলে কম্পনের সংখ্যা বেশি হবে, দ্যাটস ইট। বুঝতে পারছি? তাহলে প্রতি মিটার একক হবে, প্রতি মিটারে উৎপন্ন কম্পন সংখ্যা হবে, একক কী হবে বলো? প্রতি মিটারে উৎপন্ন কম্পন সংখ্যা হবে। মাথায় ঢুকছে নাকি ঢুকে নেই বলো? বলো, বুঝছো নাকি বুঝো নাই বলো? বুঝছো কি না? নাকি আদা আদা? মাথায় ঢুকছে কিনা বলো, ভালো করে বলো, মাথায় ঢুকছে কিনা বলো। বোরের মডেলের ভিত্তি কয়টা? 3টা। কি কি বলো? 2 নম্বর কৌণিক ভরবেগ, 3 নম্বর ফাইন, শেষ। বোরের পরমাণু মডেলের ইয়া বলো, মানে ত্রুটিগুলো বলো, সীমাবদ্ধতা বলো। 1 নম্বর একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য প্রযোজ্য। 2 নম্বর, হ্যাঁ তারপর 2 নম্বর কি? বোরের মতবাদের 2D, বাস্তবে 3D। 3 নম্বর ডি ব্রগলির সমীকরণ ব্যাখ্যা করা। 4 নম্বর হাইজেনবার্গ অনিশ্চয়তা থিওরি। 5 নম্বর জিমেন স্টার পর ব্যাখ্যা করা যায় না। 6 নম্বর এমবিএস সমান NH/2π। এই সমীকরণ কোথা থেকে আসছে, কেমনে আসছে, কীভাবে আসছে, এই ব্যাখ্যাটা বোর মডেল দিতে পারে না। আচ্ছা এবার যদি এমসিকিউ সলভে আসো, এমসিকিউ সলভে আসো, এমসিকিউতে সলভে আসো, তুমি আবার নিজে চিন্তা করবা যে আল্লাহ এত সোজা জিনিস আমি এতদিন পড়ি নাই কেন। দেখো এই এমসিকিউ সলভে আসো, দেখো এদিকে দেখো, দেখো আমরা একটা এমসিকিউ সলভ করো, দেখো এদিকে দেখো। বলো নিচের কোনটি, বলো নিচের কোনটি প্লাঙ্কের সমীকরণ, বলো পড়াইছি কিনা বলো, নাকি এটা বোরের সমীকরণ? আর সমীকরণ দেখিও আবার। আচ্ছা আমি একটা দেখতেছি, তারও নিচের কোনটি তরঙ্গ সংখ্যার সমীকরণ? নিউবার সমান কত বলো? 1/λ। এটা এখনো পড়াই না, এটা পরে পড়াবো। নিউবার সমান কত বলো? 1/λ। ফাইন। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায়
সম্পূর্ণ বিপরীত দিকে ফিরে আসে কেন? এটা তো পড়াইছি। আচ্ছা ফাইন, হ্যাঁ ফাইন, এবার আসো আমি দেখাচ্ছি, অনেকবার পড়াইছি। হ্যাঁ বল প্লাঙ্কের সমীকরণ, প্লাঙ্কের ধ্রুবক। দেখ পরীক্ষা তোরা ভুল করবি, এটা কনফার্ম। দেখ প্লাঙ্কের ধ্রুবকের মান কত, দেখ সবগুলো মান সেম। দেখ খেয়াল করছিস কিনা জানি না। না না মানে তোকে কনফিউজ করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট। দেখ একটা জুল সেকেন্ড, একটা জুল, একটা সেকেন্ড, একটা কোনো তুই কনফিউজ হয়ে যাবি। তাহলে পরীক্ষা কী হবে বল? অথবা কি বল, অথবা কি হতে পারে, আর্ক সেকেন্ড হতে পারে, অথবা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড হতে পারে। বল কেজি, আর বলো কেজি। মাথায় ঢুকছে নাকি ঢুকে নেই বলো? ভালো করে ঢুকছে না? আদা 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 কেন? আদা বুঝে আদা, আর পুরা বুঝে ভালো মানুষের। তাহলে একটু খেয়াল কর, এই প্লাঙ্কের ধ্রুবকের মানটা মুখস্থ রাখতে হবে, জুল সেকেন্ড। দেখ আমি তোকে দেখাই, তোরা যারা বুঝোস না বসছোস তাদের জন্য দেখ, এদিকে দেখা। এই জুল সেকেন্ড যেই কথা, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ডও কি কথা বল। আর আর্ক সেকেন্ড যেই কথা, গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ডও কি কথা বল। বুঝোস নাই এখন? গত ক্লাসে দেখাইছিলাম নাকি ওটা আবার দেখাইতে হবে? দেখাইছি আবার। আচ্ছা তাহলে সূত্র পারলি। দেখ আমি একটু দেখি আর এখানে কোনটা তোদের আসছে একটু আমাকে বলবি যে এখানে কোনটা। এই কত নম্বর বল? লাস্টে কোনটা? ও আচ্ছা, আল্লাহ কেন এটা পারো নাই? দেখো আমি তোমাকে দেখাই না, এদিকে দেখো। এনশেল থেকে এলশেলে দাপান্তরের সময় যে এই ডেল ইর মান দেওয়া আছে না, সূত্র হচ্ছে ডেল ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, মনে আছে কিনা? সমান হচ্ছে এইচ সি নিউ বার, রাইট? তাহলে নিউ বারের মানটাই বের করতে হবে, বুঝো নাই? আচ্ছা সুতরাং দেখো, সুতরাং নিউ বার সমান, দেখো নিউ বার ইজ ইকুয়াল টু, তাহলে এই এইচ সি নিচে আসবে আর এখানে ডেলিটা উপরে আসবে। তো ডেলির মানটা কত বলো? ডেলির মানটা হচ্ছে কত? 2.18 ইন্টু 10 ইনভার্স কত? 18। আর এইচের মান 6.626 ইন্টু 10 ইনভার্স কত বলো? 34। আর আলোর মানটা কত? 3 ইন্টু 10⁸, রাইট? তো এবার ক্যালকুলেশন করে দেখো, কাটাকাটি করে। আমি কিন্তু এটা মুখে মুখে করে ফেলতে পারবো, দেখবা? দেখো ক্যালকুলেটর ছাড়াও করতে পারবো। কেমনে বলো তো? এই ক্যালকুলেটর ছাড়া কেমনে করবো? দেখো এদিকে দেখো, ক্যালকুলেটর ছাড়াও করা যাবে, দেখবা? তোমরা তো একটু বুদ্ধি নেই তো, এই কারণে। দেখো ক্যালকুলেটর ছাড়া কেমনে করে, দেখো তোমার প্রথম কাজ হচ্ছে, দেখো তোমার প্রথম কাজ হচ্ছে ক্যালকুলেটর ছাড়া এই ইনভার্সগুলোকে একসাথে করা। তো এটাকে যদি একসাথে করো, তুমি একটু দেখো, একটু ভালো করে খেয়াল করো। দেখো এখানে 8, এখানে কত বলো? 18। তো তাহলে 10 কত থাকে বলো? 10 যখন 34 যখন উপরে যাবে পজিটিভ হয়ে যাবে, 10 কমবে তাহলে 24। তো তার মানে কত? 10⁻24 হবে এখানে প্রথমে। দেখো আচ্ছা সরি 8 উপরে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হলে কত হয়ে যাবে বল? 26। আচ্ছা 26 থেকে 34 গেলে কত হয় বল? 26 থেকে 34, 26 থেকে 8, এটা 8 হবে, এটা 8 হবে, রাইট? এখন ঠিক আছে, ঠিক আছে তো এখন 8। আচ্ছা এবার দেখ 3 6 কত বল? দেখ এই 2 দিয়ে এটা দিয়ে ভাগ করলে কত? 3 2 কত বল? 6। তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি 1/9 টাইপের হবে। দেখ পূর্ণ সংখ্যা করতে হবে, নাহলে তো তুই অঙ্ক মিলাতে পারবি না। পারবি? চালাক, এগুলো চালাকি। দেখ এটাকে যদি এটাতে ভাগ দেয় 3 পাবি, তো 3 3 কত বল? 1/9 মানে কি? তো 1 পয়েন্ট সামথিং। দেখ 1 পয়েন্ট সামথিং ইন্টু 10⁸। দেখ তোদের আনসার এটাই 1 পয়েন্ট। দেখছিস কিনা আমি ক্যালকুলেটর ব্যবহার করছি? দিস ইজ কল গিলু। কি বল? গিলু। কি বল? তাহলে পরীক্ষাতে খালি ক্যালকুলেটর থাকলে হবে না, একটু মাথার মধ্যে গিলুও থাকতে হবে। তাহলে বল এখন আনসার কত হবে বল? 1 পয়েন্ট কত বল? 1.11 কত বল না? 1.09 1.09 কত? 6 ইন্টু কত বল? 10⁸। ইনভার্স তার 10 7 আসছে। তাহলে 1 পয়েন্ট না 0 পয়েন্ট? না তোরা এখানে এটা পয়েন্টটা যদি আগে আসে মানে 9 এর কাছাকাছি, 9 এই যে 1 এর চেয়ে বেশি হয়ে গেছে, কথাটা বুঝে নে। মানে তার মানে জিনিসে কি 1 যখন হবে মানে পয়েন্টটা যখন আগে আসবে তখন সেক্ষেত্রে হিসাব ডিফারেন্ট হইতো আর কি। তো তোদেরকে বিশ্বাস লাগতেছে না, আমি এখন করে দেখবো। দেখ আমি এখন করে দেখবো, দাঁড়া। আমার বিশ্বাস লাগতেছে না। দেখ 2.18 এক্সপোনেনশিয়াল কত বল? ইনভার্স কত বল? 18 মোরা 2.18 এক্সপোনেনশিয়াল ইনভার্স কত বল? ইনভার্স
18 রাইট, এটা কি না? এবার লাইক ভাগ 6.626 এক্সপোনেনশিয়াল ইনভার্স 34, ঠিক আছে কি না? আবার ভাগ 3 এক্সপোনেনশিয়াল, না স্যার ভাগ হবে, কারণ আমি ব্র্যাকেট দিই নাই, ব্র্যাকেট দিলে গুণ হইতো, বুঝেন না কথা? ওয়া বুঝছেন না? ভাগ বলেন 3 পয়েন্ট কত, মানে আমি যদি ব্র্যাকেট দিতাম তাহলে গুণ দিতাম, আমি ব্র্যাকেট দিছি তাহলে আমাকে আবার প্রতিটার জন্য ভাগ ভাগ করে দিতে হবে। ভাগ কত বল? 10^8, এই যে 8, এবার দেখ সমান চিহ্ন দিচ্ছি, দেখতেছ না? এই যে 1 2 3 4 5 6 7, এই ঠিক আছে। এখন দেখ এটাকে যদি আমরা সাইন্টিফিক মোডে নিয়ে যাই তাহলে কত হয় বল? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর। এটা নিয়ে কত বলো? 7 7 কি বল? কত বল? পার মিটার হবে। পার মিটার কেন বল? 1/, তার প্রতি মিটারে এতটি কম্পন সম্পন্ন হয়, বুঝতে পারছি? কেমনে তুই লেভেল লিখবি? 1.1 হবে আর কি, তখন লেখা যাবে তো। আচ্ছা এমনি বুঝছস কিনা সেটা বল? তোদের কাছে তো ক্যালকুলেটর থাকবে নাকি? আর ক্যালকুলেটর ব্যবহার করতে না বলে ছাড়ার বাড়ি থাকবে কিনা বল? ইনশাল্লাহ বল। আমরা যা পড়ছি তা বুঝছি, পারবো কিনা, সলভ করতে পারবো কিনা, এমসিগুলো সলভ করতে পারবো কিনা? তাহলে ক্লাসের পড়া রসায়ন ফিল করলে তাহলে ধন্যবাদ। আগামী ক্লাসে সবাই আসিস, আগামী ক্লাসে তো রেজাল্ট দেবে না, আগামী ক্লাসে দরকার দোয়া মাহফিল করবো, মানে খালি সারাদিন দোয়া। তাহলে সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। এই এটা বন্ধ করে দাও।